ওকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আশা করি শুনতে পাচ্ছ, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। সাউন্ডে কোনো প্রবলেম আছে? সাউন্ড ওকে আছে? সাউন্ড ওকে তো না? ওকে, কি অবস্থা সবার? ভালো আছো তোমরা সবাই? ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি হচ্ছে অণুজীব, মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবস। তো অণুজীব চ্যাপ্টারটা আমার অলওয়েজ অনেক ফেভারিট ছিল, বিকজ এই অণুজীব চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, অণুজীব চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, অণুজীব চ্যাপ্টার থেকে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। আর যেহেতু এখন শর্ট সিলেবাসের যুগ, সো তোমরা ধরে নিতে পারো এই চ্যাপ্টার থেকে দুইটা এমসিকিউ থাকবে। একটা তো থাকে, একটা তো বলাই লাগে না আসে, বাট সব ঠিকঠাক থাকলে দুইটা এমসিকিউ তোমরা এই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা চলো আর কথা না বাড়ায় আমরা আমাদের অনুজিত চ্যাপ্টারে চলে যাই। আমরা জানি অনুজিত চ্যাপ্টারে টোটাল 3টা টপিক নিয়ে আলোচনা করে। প্রথমে আলোচনা করা হচ্ছে ভাইরাস নিয়ে, ভাইরাস। তারপর আলোচনা করে হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে, ব্যাকটেরিয়া। তারপরে আলোচনা করে হচ্ছে লাস্টে আলোচনা করে কি নিয়ে? ম্যালেরিয়া পরজীবী নিয়ে। কি নিয়ে আলোচনা করে? ম্যালেরিয়া পরজীবী নিয়ে, ম্যালেরিয়া। ওকে, তো তোমাদের এখানে প্রথমে একটা কিছু বেসিক জিনিস আমি তোমাদেরকে দিয়ে দিই। প্রথমে একটা বেসিক জিনিস তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে ভাইরাস যেটা, সেটা হচ্ছে অকোষীয়। এর কোনো কোষটোষ কিচ্ছু নাই, এর কোষটোষ কিচ্ছু পাওয়া যায় না। হ্যাঁ, এর মধ্যে কোষটোষ কিচ্ছু পাওয়া যায় না। সে আসলে কোনো, তাকে তাকে আলাদাটা রাজ্যে দেওয়া হয়। ঠিক আছে, এই জন্য তো বিজ্ঞানী লব বলছিল ভাইরাস ভাইরাসই, ভাইরাস জীব না, ভাইরাস জ্বরও না। এটা জীবের মধ্যেও এরা পাওয়া যায় না, জ্বরের মধ্যেও এরা পাওয়া যায় না। ভাইরাস ভাইরাস, ভাইরাস ইজ ভাইরাস। ঠিক আছে, দেন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। কি রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, মনেরা। এবং ব্যাকটেরিয়ারা হচ্ছে প্রোক্যারিওটিক, অর্থাৎ আদি কোষী। অর্থাৎ এখানে আমি কোষ পাচ্ছি, এখানে আমি কোষ পাচ্ছি, কিন্তু সেই কোষটা প্রকৃত কোষ না। আগে ভাইরাসের বেলা তো কোষই ছিল, নো সেল, কোনো কোষ নাই। ব্যাকটেরিয়ার বেলায় কোষ আছে, সেটা কি কোষ? আদি কোষ। কি কোষ? আদি কোষ। আর ম্যালেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে এ মনেরার পরের রাজ্য কি? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, প্রোটিস্টা, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এবং এ হচ্ছে প্রকৃত কোষী। এ হচ্ছে কি? প্রকৃত কোষী। তাহলে এইখানে কোষ নাই, এইখানে কোষই নাই। দেখছো কেমন ডেভেলপমেন্টটা হয়েছে? তাহলে ভাইরাসের কোষ নাই, ব্যাকটেরিয়ার কোষ আছে, কিন্তু সেটা আদি কোষী, নিউক্লিয়াস সুগঠিত না। ম্যালেরিয়া পরজীবীর প্রকৃত কোষী। এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা একটু ভালো করে জেনে নিলাম সবার আগে। ঠিক আছে, তা এবার আসো, এবার আসো আমরা ধাপে ধাপে শুরু করি। তো প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাসের আবিষ্কার নিয়ে কিছু কথাবার্তা জানতে হবে। প্রত্যেকটার আবিষ্কার থেকে এমসিকিউ চলে আসে। ভাইরাসের আবিষ্কার থেকে এমসিকিউ আসে, ব্যাকটেরিয়া আবিষ্কার থেকে এমসিকিউ আসে, ম্যালেরিয়া আবিষ্কার থেকে এমসিকিউ আসে। অনেকে বলতেছে ম্যালেরিয়াটা আগে পড়াইতে। ভাই আমি সিরিয়ালি পড়াই যাই, একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্স আছে, সিকোয়েন্স অনুযায়ী পড়ার জন্য আমরা সিরিয়ালি পড়ে যাই। তোমরা ধৈর্য ধরে পড়ো, তাহলেই হবে, বেশি সময় লাগবে না। তা দেখো, বিজ্ঞানীদের অবদানের মধ্যে অনেক বিজ্ঞানী আছে, এর মধ্যে কয়েকটা আমি লিখে দিছি। যেমন সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্টি মোজাইক রোগের বর্ণনা করানো হচ্ছে বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার। কে? বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার। উনি কি করছেন? টোবাকো মোজাইক যে ভাইরাসটা আছে, এই টোবাকো মোজাইক ভাইরাসটা অ্যাকচুয়ালি ভাইরাস দিয়ে যে হইতেছে, এই কথাটা বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার সবার আগে উল্লেখ করছেন। তাহলে একটা রোগ, সেই রোগটা ভাইরাস দিয়ে হইতেছে, সবার আগে উল্লেখ করছে কে? সবার আগে উল্লেখ করছে হচ্ছে অ্যাডলফ মেয়ার। তারপর হচ্ছে তামাক গাছের মোজাইক রোগের কারণ হিসেবে ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন কে? ডিমিট্রি আইভানোভস্কি। তাহলে প্রথমে তামাক গাছের যে মোজাইক রোগ, এইটা একটা ভাইরাস দিয়ে হইছে, এই কথাটা বলছেন অ্যাডলফ মেয়ার। ঠিক আছে, এবং ওই তামাক গাছে যে আসলেই ভাইরাস পাওয়া যায়, সেটা দেখছেন কে? ডিমিট্রি আইভানোভস্কি। এই জন্য তিনি ভাইরাসের আবিষ্কারক, এজন্য তিনি ভাইরাসের কি? আবিষ্কারক। দেন বিজ্ঞানী স্ট্যানলি কি করছে? 1 টন তামাক গাছের পাতা থেকে, 1 টন তামাক গাছের পাতা থেকে 1 চামচ ভাইরাসকে ক্রিস্টাল করছে। 1 টন তামাক গাছের
পাতা থেকে 1 চামচ ভাইরাসকে ক্রিস্টালাইজ করছে, তার মানে কি ভাইরাসকে ক্রিস্টাল করা যায়, এবং এর কারণে তার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। উনার নাম হচ্ছে বিজ্ঞানী স্ট্যানলি। তাহলে তামাক পাতাকে সবার প্রথমে ক্রিস্টাল কে করছেন? কেলাসিত করা, মানে কি ক্রিস্টাল করা। কেলাসিত করা মানে কি ক্রিস্টালাইজড করা। কে করছেন? বিজ্ঞানী স্ট্যানলি। ঠিক আছে। তারপরে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছেন কে? বিজ্ঞানী বদেন এবং পিরি। বিজ্ঞানী বদেন এবং পিরি উনারা কি বলছেন? উনারা বলছেন ভাইরাস অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। ভাইরাস অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। কথাটা কে বলছেন? কথাটা বলছেন বিজ্ঞানী বদেন এবং পিরি। দেন শেফারম্যান ও মরিস ওনারা হচ্ছে সায়ানোফাজের আবিষ্কারক। সায়ানোফাজ। সায়ানোফাজ কি? সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যে ভাইরাস, ওর নাম হচ্ছে সায়ানোফাজ। এই যে ফাজ, ফাজ, ফাজ মানে কি? এমন ভাইরাস যে অন্য কাউরে ধ্বংস করে, যার নামের শেষে থাকবে তারা ধ্বংস করে। তাহলে ফাজ মানে ভাইরাস, যার নামের শেষে থাকবে তারা ধ্বংস করে। তাহলে সায়ানোফাজ, তাহলে এমন একটা ভাইরাস যে সায়ানো ব্যাকটেরিয়া ধ্বংস করে। তেমনি আরেকটা ভাইরাস যে হচ্ছে টিটু ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া ধ্বংস করে, সে হচ্ছে টিটু ভাইরাস। সে হচ্ছে কি টিটু ভাইরাস। টিটু ভাইরাস আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী টট। তো মোটামুটি এগুলো আমরা দেখলাম। ঠিক আছে, এখন আসো আমরা একটু বেশি দেখি, আমরা একটু এমসিকিউগুলো দেখি। সর্বপ্রথম ভাইরাস দিয়ে রোগ সৃষ্টি, মোজাইক রোগের বর্ণনা করেন কোন বিজ্ঞানী? কি হবে? সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্টি মোজাইক রোগের বর্ণনা। মোজাইক রোগের বর্ণনা আমরা একটু আগে কিন্তু দেখে আসছি, ওইখান থেকেই দেখা প্রশ্ন। তাহলে মোজাইক রোগের বর্ণনা সবার প্রথমে কে করছেন? তোমরা সবাই রাইট অ্যান্সার দিছো, বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার। বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার উনি কি করছেন? উনি সর্বপ্রথম ভাইরাস রোগের বর্ণনা করছেন। তারপরে তামাকের মোজাইক ভাইরাসকে পৃথক করে কেলাসিত করার জন্য নোবেল পুরস্কার কে লাভ করেন? বিজ্ঞানী স্ট্যানলি। বিজ্ঞানী স্ট্যানলি। দেখো এই দুটা প্রশ্ন কিন্তু বিগত বছরগুলাতে কিন্তু কৃষি পরীক্ষায় আসছে, এরকম প্রশ্নই কিন্তু আমি এখানে দিছি তোমাদেরকে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন চলে যাই, দেখো তারপরে প্রশ্ন, তারপরে টপিকে চলে যাই। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসের জড় বৈশিষ্ট্য। এটা যখন আমরা পড়বো তখন আমাদের ভাইরাসের গঠনও পড়া হয়ে যাবে। খেয়াল করে দেখো, ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য, অর্থাৎ এইখানে পড়ানো হবে ভাইরাস কি কি কারণে জড়, ভাইরাস কি কি কারণে জড়, এগুলো আমরা এখানে দেখব। প্রথম কারণ, ভাইরাস অকোষীয়, এর কোনো কোষ নাই, কোনো কোষের অঙ্গাণু এর মধ্যে নাই, এদের কোনো কোষ নাই, কোনো কোষের অঙ্গাণু নাই, এদের কোনো এনজাইম নাই, এদের কোনো পুষ্টি নাই, এদের কোনো বিপাক নাই, কোনো পুষ্টি নাই, কোনো এনজাইম নাই, কোনো বিপাক নাই। জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে এরা প্রজনন করতে পারে না। তাহলে কি বললাম? জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে এরা কি করতে পারে না? প্রজনন করতে পারে না। বই পড়া লাগবে না, বই পড়া লাগবে না। গতদিন বই পড়াইতে আমি দেখছি অনেক ঝামেলা হয়েছে তোমাদের। ঝামেলা কি হয়েছে? তোমরা কনফিউজ হয়ে গেছো, এত পড়া ভাই, বই তো আগে পড়ছি, এই জন্য যেটুকু লাগবে এটুকু দিছি। এখানে যেটুকু লাগবে তোমাদের সেটুকুই দেওয়া, বইয়ের জিনিস এখানে দেওয়া। বই পড়ে এখন আর কনফিউজ হওয়ার দরকার নাই, এত সময় পাবা না। গতদিন বই পড়ে এক্সপেরিমেন্ট করে দেখছি। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগবে এটা আমি করছি, যেটা ভালো লাগবে এটা আমি বুঝি, তোমাদের এত প্যারা নেওয়ার দরকার নাই। সাইড পড়লেই হবে, স্লাইড পড়লেই হবে, তাহলে শুধু বই পড়তে চাইতেছো কি জন্য? ঠিক আছে, ওকে। দেখো, ভাইরাসকে কেলাসিত করা যায়, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, কথাগুলো খেয়াল করো। ভাইরাসকে ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায় এবং তলানি করা যায়। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভাইরাসের কি বৈশিষ্ট্য? জড় বৈশিষ্ট্য। তাহলে কি কি দেখলাম? প্রথমত ভাইরাসকে কেলাসিত করা যায়, ক্রিস্টাল করা যায়। ক্রিস্টাল হওয়ার সময় জড় বস্তুরে করা যায়, জীবিত বস্তুরে ক্রিস্টাল করা যায় না। ঠিক আছে, সেন্ট্রিফিউজ করা যায়, ওই যে সেন্ট্রিফিউজ মেশিন, একটা মেশিন, যে মেশিনের মধ্যে কোনো কিছু রেখে জোরে 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 গোল 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 করে ঘুরানি যায়, সেন্ট্রিফিউজ করা যায়। এটাও কিন্তু জড় বৈশিষ্ট্য, যেমন রক্তরে সেন্ট্রিফিউজ করে রক্তকণিকাকে আলাদা করার জন্য। তারপরে ব্যাপন করা যায়। ব্যাপন কারে করা যায়? বলো, ব্যাপন কারে করা যায়? ব্যাপন তারই করা যায়, ব্যাপন তারই করা যায় যে বেশি, যে জড় বস্তু, যে কি বস্তু? জড় বস্তু, তারা ব্যাপন করা যায়। পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। আমরা ছোটবেলায় যে নাপা সিরাপ খাইতাম না, নাপা সিরাপ, নাপা সিরাপের যে ইয়েটা ছিল আমাদের, কি করতো আব্বু আম্মুরা, ওইটা পাউডারের মধ্যে থাকতো, পাউডারের মধ্যে পানি মিশাইতো, পানি মিশাই সেটা আমাদের সাসপেনশন বানায় খাওয়াইতো। এটা হচ্ছে সাসপেনশন। তাহলে এটা হচ্ছে জড় বস্তুরে করা যায়, তলানিও জড় বস্তুরে করা যায়। তাহলে এগুলো সব জড় বস্তু। তাহলে কথাগুলো খেয়াল করবা। কি কি কথা?
কেলাসিত করা যায়, এটা গুরুত্বপূর্ণ। সেন্ট্রিফিউজ করা যায়, কথাটা গুরুত্বপূর্ণ। সাসপেনশন করা যায়, কথাটা গুরুত্বপূর্ণ। ব্যাপন করা যায়, গুরুত্বপূর্ণ। সেন্ট্রিফিউজ করা যায়, ত্বরণী করা যায়, মোরল্ল সেমি, এটা গেল। তারপরে দেখো, জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, অর্থাৎ ভাইরাসটা যখন কোনো জীবদের ভেতরে থাকে তখনই সে রোগ তৈরি করতে পারে। ভাইরাসটা যখন জীবদের ভিতরে থাকে তখনই রোগ তৈরি করতে পারে, জীবদের বাইরে তার কোনো অস্তিত্ব নাই। জীবদের বাইরে সে একটা কেমিক্যাল হিসেবে কাজ করে, নাথিং এলস। এটাই বলছে যে জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো কি নিষ্ক্রিয়। এগুলো জড় বৈশিষ্ট্য। এবার আসে জীবীয় বৈশিষ্ট্য। পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, এই যে সংখ্যা বৃদ্ধি করতে পারে, তার মানে কোনো জীবিত কোষের ভিতরে যদি ভাইরাসটা ঢোকে তাহলে সে তখন সংখ্যা বৃদ্ধি করতে পারবে, সে তখন জীবিত হয়ে যাবে। ভাইরাস তার অনুরূপ আরেকটি ভাইরাস জন্ম দিতে পারে, এটাও কি একটা জীবের বৈশিষ্ট্য। কে জন্ম দিতে পারে? যে জীব সেই জন্ম দিতে পারে। জড় বস্তুকে জন্ম দিতে পারে? জড় বস্তুর পক্ষে কি জন্ম দেওয়া সম্ভব? সম্ভব না, তাহলে এটা জীবীয় বৈশিষ্ট্য। তারপরে ভাইরাসের মধ্যে ডিএনএ এবং আরএনএ আছে। ভাইরাসের মধ্যে কি আছে? ডিএনএ এবং আরএনএ আছে। ডিএনএ এবং আরএনএ থাকার কিসের বৈশিষ্ট্য? জীবের বৈশিষ্ট্য। তো ভাইরাসের ভিতরে ডিএনএ এবং অথবা আরএনএ যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুটো একসাথে থাকবে না। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, খেয়াল করবা কথাটা, বাধ্যতামূলক পরজীবী, শুধু পরজীবী না, বাধ্যতামূলক পরজীবী। এমসিকিউতে আসে ভাইরাস কি পরজীবী না বাধ্যতামূলক পরজীবী? ঠিক আছে, পরজীবী না বাধ্যতামূলক পরজীবী? তাহলে কি হবে আনসার? আনসার হবে বাধ্যতামূলক পরজীবী। শুধু পরজীবী না, বাধ্যতামূলক পরজীবী, তাকে অবশ্যই পরজীবী হইতে হবে। কি বলছে বুঝছো? তারপরে ভাইরাসের মিউটেশন ঘটে এবং প্রকরণ তৈরি হয়। কি ঘটে দেখো, ভাইরাসের মিউটেশন ঘটে এবং প্রকরণ তৈরি হয়। হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন মানে হচ্ছে স্মল জেনেটিক চেঞ্জ, স্মল জেনেটিক চেঞ্জ, একে বলে মিউটেশন, জিনের সামান্য পরিবর্তন। এটারে কি বলে? এটারে বলে হচ্ছে জেনেটিক চেঞ্জ বা মিউটেশন। ভাইরাসের কিন্তু হয়, ভাইরাসের যে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হওয়া লাগে তো ডিএনএর মধ্যে একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে ভাইরাসের ডিএনএতে থাকে অল্প, ওইখানে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ভাইরাসেরও চেঞ্জ হবে, ভাইরাসের বৈশিষ্ট্য চেঞ্জ আসবে। এটারে বলা হয় মিউটেশন। কি বলা হয়? মিউটেশন। আর প্রকরণ বা ভেরিয়েশন, প্রকরণের ইংলিশে কি বলে? প্রকরণকে ইংলিশে বলে ভেরিয়েশন। প্রকরণকে ইংলিশে বলে ভেরিয়েশন। এখন ধরো মিউটেশন হইতে 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 বৈশিষ্ট্য পরিবর্তন হইতে হইতে অনেক পরিবর্তন হয়ে গেছে, নতুন একটা টাইপ তৈরি হয়ে গেছে, নতুন একটা ভেরিয়েন্ট তৈরি হয়ে গেছে। আমরা করোনার ক্ষেত্রে দেখছি না, অমুক ভেরিয়েন্ট, তমুক ভেরিয়েন্ট, আলফা ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট, ওমিক্রন ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট, আলফা ভেরিয়েন্ট। তার মানে কি বৈশিষ্ট্যের পরিবর্তন হইতে হইতে যখন অনেক বড় লেভেলের পরিবর্তন হয়ে যায়, নতুন একটা টাইপ চলে আসে, তখন এটা বলা হয় ভেরিয়েন্ট বা প্রকরণ। তাহলে এর মিউটেশন হয়, ভেরিয়েন্ট। এখন এগুলো কি জীব ছাড়া হবে? জড় বস্তু এগুলো হবে? এর জন্য বলো সবাই কি ঘুমাই গেছো নাকি? হ্যাঁ, ভালো লাগতেছে না পড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়া ভালো লাগতেছে না? জিমাই গেছো? হ্যাঁ, জিমাইলে হবে না, মজা করবো, অনেক মজা করবো। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে ভেরিয়েশন। তারপর দেখো জিনগত পুনর্বিন্যাস দেখা যায়। জিনগত পুনর্বিন্যাস, জেনেটিক রিকম্বিনেশন ইংলিশে বলা হয়। জিনগত পুনর্বিন্যাসকে ইংলিশে বলা হয় জেনেটিক রিকম্বিনেশন। রিকম্বিনেশন তার মানে কি? তার মানে হচ্ছে ভাইরাসের যে জিন বা যে ডিএনএ থাকে সেটা কি হয়? রিকম্বিনেন্ট হইতে পারে, ব্যাকটেরিয়ার সাথে মিলে যেতে পারে, নতুন টাইপ তৈরি হইতে পারে, মানে একটা ভাইরাসের ডিএনএ এর মধ্যে অন্য ডিএনএ ঢুকানো যাইতে পারে। তাহলে এটাও কি জীবের বৈশিষ্ট্য? তাহলে এইগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে জ্বরের বৈশিষ্ট্য। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেটুকু লাগবে এইটুকুই দিছি বই থেকে নিয়ে, বইয়ের সব জিনিস এখানে তুমি পেয়ে যাবা, টেনশনে কিছু নাই। ঠিক আছে, এখন আসো, ভাইরাসের বৈশিষ্ট্য নয় কোনটি? ভাইরাসের বৈশিষ্ট্য নয় কোনটি? খেয়াল করো, নয়। এতে ডিএনএ অথবা আরএনএ আছে, এটা বৈশিষ্ট্য, দ্যাটস ফাইন। জীবকোষের অভ্যন্তরে এরা বংশবৃদ্ধি করতে পারে, এটাও তার বৈশিষ্ট্য, দ্যাটস ফাইন। এতে জেনেটিক রিকম্বিনেশন হয় না, এইটা হবে আনসার। এতে জেনেটিক রিকম্বিনেশন হয়, এতে জেনেটিক রিকম্বিনেশন হয়। ওকে, তারপরে এতে মিউটেশন ঘটতে দেখা যায়, এটাও বৈশিষ্ট্য। তাহলে इसमें कौन है जो वायरस का कैरेक्टरिस्टिक्स नहीं है? कौन है? ভাইরাসের জেনেটিক রিকম্বিনেশন ঘটে না, একটু আগে যেটা দেখলাম, তাহলে এটা হবে আনসার। এটা আমাদের এগ্রি পরীক্ষায় আসছিল। তারপরে ভাইরাসের গাঠনিক উপাদান কি কি? আমি আগেই লিখছি, ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এখন আসো, এখানে আমরা নোট করে ফেলি, ভেতরে থেকে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকতে পারে ডিএনএ অথবা আরএনএ। ভেতর থেকে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকতে পারে? নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকতে পারে, আবার আরএনএও থাকতে পারে। ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে আরএনএ ভাইরাস। এবং বাইরে কি থাকে?
বাইরে কি থাকে? বাইরে থাকে হচ্ছে প্রোটিন। ধরো এটা হচ্ছে প্রোটিন, বাইরে থাকে হচ্ছে কি প্রোটিন, এটা হচ্ছে সেই প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয় ভাইরাস। এই যে প্রোটিন, তাহলে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, এটা একটা ভাইরাস, এইটাই একটা ভাইরাস। ঠিক আছে, তাহলে কি কি লিখলাম? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। তাহলে এটা হচ্ছে ধরো ডিএনএ, ধরো এটা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুটো একসাথে থাকবে না। হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে, দুটো একসাথে থাকবে না। আর বাইরে হচ্ছে কি? বাইরে আছে হচ্ছে প্রোটিন। এখন দেখো এই প্রোটিনটাকে কি নামে ডাকা হয়? প্রোটিনটাকে ক্যাপসিড নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ক্যাপসিড নামে ডাকা হয়। এখন যদি এমন হইতো, এখন যদি এমন হইতো প্রোটিনটা খণ্ড খণ্ড এরকম, প্রোটিনটা এরকম খণ্ড খণ্ড, প্রোটিনের এরকম গঠন আছে, এরকম 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 আছে, তাহলে এই প্রোটিনের এক একটা খণ্ডকে কি বলতাম? বলতে পারবা কেউ? প্রোটিন তো আছে, পুরোটাই প্রোটিন, পুরোটাই ক্যাপসিড, পুরোটাই ক্যাপসিড। এখন প্রোটিনের যদি এরকম সাব ইউনিট থাকতো, খণ্ড খণ্ড থাকতো, তখন তাকে আমরা কি ডাকতাম? তখন তাকে ডাকতাম আমরা ক্যাপসোমিয়ার। কি ডাকতাম? ক্যাপসোমিয়ার। তাহলে প্রোটিন যখন খণ্ড খণ্ড হয়ে থাকবে, এক একটা খণ্ডকে বলা হবে ক্যাপসোমিয়ার। কি বলবে? ক্যাপসোমিয়ার। এখন দেখো কোনো কোনো ব্যাকটেরিয়াতে, সরি ভাইরাসে, এর দেহের বাইরে অতিরিক্ত আরো একটা আবরণ থাকে, একে বলা হয় বহিস্থ আবরণ। কোন কোন ভাইরাসের দেহের বাইরে অতিরিক্ত আরো একটা আবরণ থাকে, একে বলে বহিস্থ আবরণ। পরীক্ষায় আসে বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাস কোনটা? এইচআইভি, করোনা, হারপিক্স এটসেট্রা, এটা হলো বহিস্থ আবরণ। এবং এই বহিস্থ আবরণের বাইরে আবার কাটা 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 থাকতে পারে, এরকম কাটা 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 থাকতে পারে। কাটা কাটাগুলোকে বলা হয় স্পাইক। যেমন করোনা ভাইরাসের গায়ে এরকম কাটা 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 খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা স্পাইক আছে। দূর থেকে স্পাইককে দেখলে মনে হয় কি মুকুটের মতো, এই জন্য করোনার নাম করোনা, কারণ স্পাইক, এগুলোর নাম কি স্পাইক। স্পাইক মানে কাটা। করোনারও এরকম কাটা আছে, এই কাটা দেখে করোনা ভাইরাসটা মনে হয় কি একটা মুকুটের মতো। আর করোনা শব্দের অর্থই মুকুট, লিখে রাখতে পারো করোনা। করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট, কারণ তার অনেক স্পাইক থাকে। কি থাকে? স্পাইক থাকে। বুঝছি? তাহলে এই হচ্ছে কথা। আর একটা জিনিস স্পেশালি জেনে রাখো, এক্সট্রা জেনে রাখো, নর্মালি ভাইরাসে এনজাইম থাকে না, কিছু কিছু ভাইরাসে এনজাইম থাকে। যেমন এইচআইভি যে ভাইরাসটা, তার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে। এবং টি2 ভাইরাসগুলা, ফাজ ভাইরাসগুলোর মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে। টি2 লেখার দরকার নাই, ফাজ লিখি, ফাজ। ফাজ ভাইরাসগুলোর মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে। তবে মনে রাখবা নর্মালি ভাইরাসের মধ্যে এনজাইম থাকে না। এখন একটা জিনিস দেখো, এই যে প্রোটিন যেটা ক্যাপসিড, ক্যাপসিড দেখতেছি, এ কিন্তু হাঁচি কাশির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের যে নাকে মুখে ভাইরাস ঢুকলে আমাদের হাঁচি হয়, এটা কেন হয়? এই ক্যাপসিডের কারণ হয়। তাহলে এই প্রোটিন বা ক্যাপসিড হাঁচি কাশি তৈরি করে। কি করে? হাঁচি আর কাশি কারণ হয়ে দাঁড়াইতে পারে। নাও ভাইরাস নিয়া যেটা যেটা দরকার এটা এটা তোমাদের বলে দিছি। ওকে, এবার আহো, वायरस कौन पदार्थ द्वारा गठित वो कौन सी चीज है जिससे वायरस तैयार होता है? क्या है? কি ভাইরাস কি দিয়ে তৈরি? ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। দেখছো এই প্রশ্নগুলো কিন্তু কয়েকবার আসছে ডিয়ার স্টুডেন্টস, এগুলো কিন্তু বেশ কয়েকবার আসা প্রশ্ন। সো এগুলোকে কিন্তু খামখেয়ালি দেওয়া যাবে না। ঠিক আছে, গেল। টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা তৈরি? খেয়াল করো, বলছে টোবাকো মোজাইক ভাইরাস, TMV। টোবাকো মোজাইক ভাইরাস একটা আরএনএ ভাইরাস। কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস একটু পরে আমরা দেখবো। টোবাকো মোজাইক ভাইরাস একটা আরএনএ ভাইরাস। আমরা জানি ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ কখনো একসাথে থাকে না, হয় ডিএনএ থাকবে আর নাহলে আরএনএ থাকবে। তবে হ্যাঁ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একবার একটা প্রশ্ন আসছিল, কোন সে ভাইরাস হ্যায় जिसके पास ডিএনএ আরএনএ বোথ होता है? কোন ভাইরাস যার কাছে ডিএনএ আরএনএ দুটাই থাকে? দুটাই থাকে, ঠিক আছে, দুটাই থাকে, দুটাই থাকবে, এরকম ভাইরাসের নাম ধরা হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা। অনেক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে যার কারণে ডিএনএ আরএনএ দুটাই পাওয়া যায়, একটু জেনে রাখলাম এটা আমরা। তো দেখো টিএমবিতে তাহলে কি পাওয়া যাবে? আরএনএ এবং প্রোটিন পাওয়া যাবে। টিএমবিতে তাহলে কি পাওয়া যাবে? আরএনএ এবং প্রোটিন পাওয়া যাবে। ডান। ক্যাপসিড হলো ভাইরাসের প্রোটিন আবরণী, জেনে ফেলছি। এগুলো প্রত্যেকটাই বিভিন্ন বিভিন্ন বছর আসা প্রশ্ন। বাইরে থেকে আমি আসমান থেকে টপকাই নিয়ে প্রশ্ন বিভিন্ন বছর আসছে, এগুলোই তোমাদের দেখাইতেছি। ঠিক আছে, তারপরের প্রশ্ন। ও আচ্ছা, এই স্লাইডটা একটু ছোটই হয়ে গেছে।
আচ্ছা দেখো পড়া কি যাচ্ছে নাকি ছোট হয়ে গেছে? পড়া যাচ্ছে নাকি ছোট হয়ে গেছে বেশি? দেখি তো পরেরগুলো এরকম সরু কিনা। হাই হাই হাই, उन्होंने तूने क्या कर दिया, इतना छोटा क्यों है, ছি 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 রে নুনি ছি। বেশি সরু হয়ে গেছে রে। আচ্ছা স্লাইড বানাইতে মিস্টেক করে ফেলছিলাম, একটু সরু হয়ে গেছে। আচ্ছা এখন নাও, বড় করে দিলাম। দেখো কি দিছি, ইমার্জিং ভাইরাস। একটু তথ্য জানি। নর্মালি ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট। ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট মানে কি, নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট জীবরে অ্যাটাক করবে, নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট কোষে অ্যাটাক করবে, অন্য কাউরে করবে না। ঠিক আছে, উল্টাপাল্টা কাউরে যা করতে যাবে না। তাহলে যখন ভাইরাস নিজের পোষক ছেড়ে অন্য কাউরে অ্যাটাক করতে যায় তখন এটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস। ইমার্জ, মার্চ, যে মার্চ করছে নতুন কিছুতে। তাহলে যেই ভাইরাস তার পোষক দেহ চেঞ্জ করছে তারে বলা হয় ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস কে কে আছে এখানে? ইমার্জিং ভাইরাস হিসেবে এইচআইভি, সার্স, নাইল, ইবোলা, করোনা। যেমন এইচআইভির আগে বাহক ছিল হচ্ছে বানর, ধরা হয়ে থাকে। ঠিক আছে, তবে ইবোলা, করোনাটা বলি, করোনা ছিল হচ্ছে বাদুর, সেইখান থেকে এখানে কোথায় আসছে? মানুষে আসছে। আরও লিখে দিই, যেমন ফ্লু, ফ্লু কি ফ্লু? যেমন বার্ড ফ্লু, তারপরে সোয়াইন ফ্লু। সোয়াইন মানে কি? শুকর। তাহলে বার্ড ফ্লু আগে পাখিতে ছিল, সেখান থেকে মানুষে অ্যাটাক করছে। সোয়াইন ফ্লু শুকর থেকে মানুষে অ্যাটাক করছে। অর্থাৎ এরা কি করে? এরা এদের পোষকরে চেঞ্জ করে। তারপর দেখো, তারপরে বড় জিনিস কি? ভিরিয়ন। হোয়াট ইজ ভিরিয়ন? দেখো একটা ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এখন নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি একটা ভাইরাস, সে যখন অন্য কারো দেহের ভিতরে ঢোকে তখন কি রোগ তৈরি করতে পারবে কি পারবে না বলো? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি একটা ভাইরাস, সে যখন অন্য কারো দেহের ভিতরে ঢোকে, কোষের ভিতরে ঢুকে যায়, তখন রোগ তৈরি করতে পারবে, তখন সে অ্যাক্টিভ হয়ে যাবে। এই অ্যাক্টিভ ভাইরাসকেই বলা হয় ভিরিয়ন। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে সৃষ্ট সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন। অর্থাৎ যখন তার অ্যাটাক করার ক্ষমতা থাকবে তখন সে ভিরিয়ন, আর যখন সে ক্ষমতা নাই হয়ে যায়, বাইরে থাকে, তখন তার নাম নিউক্লিও ক্যাপসিড। কি নাম? নিউক্লিও ক্যাপসিড। কি নাম? নিউক্লিও ক্যাপসিড। ভিতরে নিউক্লিক অ্যাসিড থেকে আসে নিউক্লিও, আর প্রোটিন থেকে আসে ক্যাপসিড। তার মানে হোয়াট ইজ নিউক্লিও ক্যাপসিড? যখন তার রোগ তৈরি করার ক্ষমতা নাই, সে জাস্ট একটা প্রোটিন আর ডিএনএ, তখন তার নাম নিউক্লিও ক্যাপসিড। আর যখনই সে অন্যের কোষের ভিতরে ঢুকে সক্রিয় হয়ে যায় তখন তার নাম কি হয়ে যায়? ভিরিয়ন হয়ে যায়। ইন অফ দ্য ডে, ভিরিয়ন আর নিউক্লিক অ্যাসিড দুইটাই ভাইরাসের দুইটা রূপ। ওকে, নিউক্লিক অ্যাসিড আর ভিরিয়ন দুইটাই ভাইরাসের দুইটা রূপ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ডান। এরপরে আসি, একটু ছোটই হয়ে গেছে, পড়তে কি বেশি কষ্ট হচ্ছে? দেখো তো, আমি আসলে আজকে ফন্ট আমি খেয়াল করি নাই, ফন্ট খেয়াল করি নাই। যদি কষ্ট না হয় তাহলে এভাবেই থাকুক। ওকে, আমি আসলে মানে স্লাইডটা যখন বানাই তখন আমি খেয়াল করি না যে আসলে ছোট হয়ে গেছে। যদি পড়তে সমস্যা না হয় তাহলে আমি আগে যাই। ওকে, তাহলে আমরা ভিরিয়ন জানলাম, নিউক্লিও ক্যাপসিড জানলাম। দেখো তোমার বইয়ের কোনো কিছুই বাদ থাকবে না। বইয়ের যেখান থেকে প্রশ্ন আসতে পারে সবই যদি তোমার স্লাইডে থাকে তাহলে কোনো টেনশন আছে বলো? কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। তাহলে দেখো ভিরিয়ন শেষ, ভিরোয়েডস। এবার আসবো আমরা ভিরোয়েডস। খেয়াল করো, ভাইরাস তৈরি হয়, ভেতরে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ধরো নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আরএনএ, আর বাইরে কি থাকে? বাইরে থাকে হচ্ছে প্রোটিন। বাইরে থাকে হচ্ছে কি? বাইরে থাকে হচ্ছে প্রোটিন। বাইরে থাকে হচ্ছে প্রোটিন। এখন ধরো যদি এমন হয়, যদি এমন হয় শুধু আরএনএ আছে একটা জায়গায়, ধরো শুধু আরএনএ আছে, শুধু একটা বৃত্তাকার আরএনএ আছে, শুধু একটা বৃত্তাকার আরএনএ, অনেক ছোট, কোনো প্রোটিন ফোটিন কিছু নাই। সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আক্রমণ করতেছে, সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আক্রমণ করতেছে। যেমন নারিকেল গাছের ক্যাডাং রোগ তৈরি করতেছে। নারিকেল গাছের কি রোগ? নারিকেল গাছের ক্যাডাং রোগ। নারিকেল গাছের কি রোগ? ক্যাডাং রোগ। শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড। সেটা কি? সেটা হচ্ছে ক্ষুদ্রাকার একসূত্রক আরএনএ। এইটাই হচ্ছে ভিরোয়েড, যেটা শুধুমাত্র উদ্ভিদ দেহেই পাওয়া যায়, শুধু উদ্ভিদ দেহেই পাওয়া যায়। এবং ধারণা করা হয় হেপাটাইটিস ডি এর কারণ হচ্ছে ভিরোয়েড। তাহলে হোয়াট ইজ ভিরোয়েড? শুধুমাত্র বৃত্তাকার আরএনএ অণু যদি একটা থেকে একটা যায় রোগ তৈরি করতে পারে, কোনো, এটা কিন্তু ভাইরাস না, এগুলোকে সাব ভাইরাল সত্তা বলে, মানে আসলে কিন্তু এটা ভাইরাস না, জাস্ট একটা আরএনএ। একটা আরএনএ নারিকেল গাছের থেকে আরেকটা নারিকেল গাছে গেছে, রোগ তৈরি করে ফেলছে, এটারে বলা হয় ভিরোয়েড। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে প্রোটিন। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে প্রোটিন। যদি এমন হয় যে শূন্য প্রোটিন আবরণ সেটা যদি রোগ তৈরি করতে পারে তাহলে সেটা হবে প্রিয়ন্স। তাহলে শুধু প্রোটিন যদি রোগ তৈরি করতে পারে, কি বললাম? শুধু প্রোটিন যদি রোগ তৈরি করতে পারে তাহলে এটা বলা হয় প্রিয়ন্স।
ঠিক আছে, এখানে কোনো ডিএনএ আরএনএ থাকে না। তাহলে প্রথমে আমি শুধু আরএনএ দিয়ে রোগ বানাইলাম, এবার আমি বাকি প্রোটিন দিয়ে রোগ বানাই দিছি। প্রোটিন প্রিয়স, প্রোটিন প্রিয়স, প্রোটিন প্রিয়স, প্রোটিন প্রিয়স। তারপর মনে রাখতে হবে মানুষের স্নায়ুতন্ত্রের কুরু এবং ক্রেটসফিল্ড রোগ হয় প্রিয়ন্সের কারণে। আর কি হয়, ভেড়া ছাগলের স্ক্র্যাপি রোগ হয় প্রিয়ন্সের কারণে, এবং ম্যাটকাউ রোগের কারণ হচ্ছে প্রিয়ন্স। এই তিনটা জিনিস জানতেই হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। নেক্সট ক্লাস থেকে তোমাদের স্লাইড ঠিকঠাক থাকবে, টেনশনে কিছু না। আজকে একটু মানে ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও, ওকে? টেনশনের ঠেলায় ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। তাহলে দেখো কি বললাম, প্রিয়ন্স কি শুধু প্রোটিন রোগ তৈরি করবে, তিনটা রোগ, কুরু এন্ড কেটসফিল্ড রোগ স্নায়ুতন্ত্রের, ম্যাটকাউ বা পাগলা গরু রোগ, ভেড়া ছাগলের স্ক্র্যাপি, তিনটা রোগ। মনে থাকতে পারবে না? বলুন তো স্যার, মনে থাকবে না? স্যার বলুন মনে থাকবে না? তিনটা রোগ। এর মধ্যে কুরু এবং কেটসফিল্ড রোগটা না খুবই ঝামেলাদায়ক রোগ। কেন ঝামেলাদায়ক রোগ? কেন ঝামেলাদায়ক রোগ? এই কুরু আর কেটসফিল্ড রোগ হলে কি হয় না, মানুষ পাগলা হয়ে যায়। এবং এটা অনেক আগেকার সময় হইতো, ধরো ওই যে তন্ত্র মধ্য তপস্য সাধনা যারা করতো, তাদের মধ্যে যদি কেউ মারা যাইতো, তাদের মধ্যে যদি কেউ মারা যাইতো, তখন তারা কি করতো, তার স্মরণে তাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের মধ্যে তার ক্ষমতাকে পাওয়ার জন্য অনেকে মনে করতো কি, যে মারা গেছে তার যদি আমি খাই ফেলি, তার ব্রেন যদি আমি খাই ফেলি, তার ক্ষমতা আমি পেয়ে যাব। এই লোভে তারা করতো কি, এই লোভে তারা ওই মারা যাওয়া মৃত ব্যক্তির মগজ খাইয়ে ফেলতো, এবং সেই মগজ থেকে তারা ক্ষমতা তো পাইতো না, কুরুস জীবাণুগুলা পাওয়া যাইতো, এই প্রিয়ন্সটা পাওয়া যাইতো। এই হচ্ছে কুরু আর কেটসফিল্ড রোগ। বুঝতে পারছি কথা? ঠিক, ওকে। নেক্সট, প্রিয়ন্স কি বলো, কোন হ্যাঁ প্রিয়ন্স? প্রিয়ন্স হচ্ছে রোগ উৎপাদনকারী প্রোটিন, রোগ উৎপাদনকারী প্রোটিন, অথবা শূন্য প্রোটিন আবরণ, শূন্য প্রোটিন আবরণ, এরকমও লেখা থাকে এমসিকিউ থেকে, এরকম লেখা থাকতে পারে। এটাই হচ্ছে প্রিয়ন্স। তারপরে ভিরিয়ডস হলো সংক্রমণ ক্ষমতা সম্পন্ন বৃত্তাকার ছোট আরএনএ, ওকে? তাহলে একসূত্রক আরএনএ, একসূত্রক বৃত্তাকার আরএনএ। খেয়াল রাখবা তিনটা কথা, ভিরিয়ডস মানে আরএনএ, কেমন আরএনএ? বৃত্তাকার আরএনএ। কয় সূত্রক আরএনএ? একসূত্রক আরএনএ। তাহলে কি স্যার দ্বিসূত্রক আরএনএ হইতে পারে? পারে, দ্বিসূত্রক আরএনএ হইতে পারে, একসূত্রক ডিএনএও হইতে পারে, এটা নিয়েও এমসিকিউ চলে আসে। তাহলে কি বললাম খেয়াল করো, একসূত্রক ডিএনএ হইতে পারে যদি সেটা এরকম হয়, ATGCC ATGCA-T, এটা একসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ, এটা দিয়েও ভাইরাস তৈরি হইতে পারে। আবার এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে দুই সূত্রক। কটা সূত্রক? দুইটা সূত্রক। কয়টা সূত্রক? দুইটা সূত্রক। কেমনে? AGCUGCUGC, থাইমিন থাকবে না, থাইমিনের বদলে ইউরাসিল থাকবে। এটা উল্টাপাল্টা করে দিয়ে দিচ্ছি আমি, CUAUGCUGCAUGC। পার্থক্য হচ্ছে আরএনএ হইলে AUGC থাকবে, থাইমিন থাকবে না, আর ডিএনএ হইলে ATGC থাকবে, ইউরাসিল থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। এগুলো হচ্ছে একসূত্রক ডিএনএ, আর এটা হচ্ছে দ্বিসূত্রক, দ্বিসূত্রক আরএনএ। এখন এমসিকিউতে আসে, নিচের কোনটি একসূত্রক ভাইরাস, একসূত্রক ডিএনএ ভাইরাস, নিচের কোনটি দ্বিসূত্রক আরএনএ ভাইরাস? এটা কিন্তু পরীক্ষা আসে, একটু পরে আমরা দেখবো, একটু পরে আমরা দেখবো। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে খুব, ওকে? আচ্ছা, এবার আসো আয়তন। আবার স্লাইড ছোট হয়ে গেছে, চলো একটু বড় করি। আয়তন দেখো, আয়তনের বেলায় কি বলছে, এটা একটু বইয়েরই লাইন। এটা ভাইরাস অনেক ছোট হইতে পারে, যেমন 12 ন্যানোমিটার পোলিও ভাইরাস, আবার অনেক বড় হইতে পারে তামাকের মোজাইক ভাইরাস, 300 ন্যানোমিটার পর্যন্ত হয়। ঠিক আছে, লাস্টের লাইনটা গুরুত্বপূর্ণ। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের সৃষ্টিকারী ভাইরাস সব থেকে ক্ষুদ্র, যেটা 12 ন্যানোমিটার হয়। এই 12 ন্যানোমিটার না জানলেও চলে, যেটা জানতে হবে পৃথিবীর সব থেকে ক্ষুদ্র ভাইরাসটা এটাকেই ধরা হয় গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস হচ্ছে সব থেকে ছোট ভাইরাস। এই এমসিকিউটা আসছে, তাহলে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ সৃষ্টিকারী ভাইরাস সব থেকে ছোট ভাইরাস। ঠিক আছে, জানতে হবে। তারপরে সবচেয়ে ছোট ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টি করে, এটা আসছে, এটা কিন্তু আসছে। ঠিক আছে, তারপরে আসো, এইগুলোও ছোট রে, কিছু করার নাই। চলো একটু বড় করি, চলো বড় করি। এবার আমরা
ভাইরাসের আকৃতিগত শ্রেণীবিন্যাস দেখবো। ভাইরাসের আকৃতিগত শ্রেণীবিন্যাস, তাহলে প্রথমে আকৃতি অনুসারে ভাইরাসগুলো কেমন চলো সেটা আমরা একটু দেখি। আকৃতি অনুসারে ভাইরাসগুলো কেমন, দেখো দণ্ডাকৃতির ভাইরাস। দণ্ডাকৃতির ভাইরাস মনে রাখার টেকনিক আমি তোমাদেরকে বলে দিই। দণ্ডাকৃতির ভাইরাস মনে রাখার টেকনিকগুলো আমি তোমাদের বলে দিই। দাঁতে আলু, দাঁতে, আচ্ছা কালারটা, আলু ও মাংসের টুকরা। দাঁতে আলু এবং মাংসের টুকরা, দাঁতে আলু এবং মাংসের টুকরা। দাঁত থেকে দণ্ডাকৃতির, আলু থেকে আলফা আলফা মোজাইক ভাইরাস, মাংস থেকে মামস ভাইরাস, আর টুকরা থেকে টোবাকো মোজাইক ভাইরাস। টুকরো থেকে টোবাকো মোজাইক ভাইরাস। দাঁতে আলু এবং মাংসের টুকরো, দাঁতে আলু এবং মাংসের টুকরো, ঠিক আছে গেল। এটাকে অনেকে এটিএম দিয়েও মনে রাখে, এটিএম এটা দিয়ে অনেকে মনে রাখে, যেটা মনে রাখতে পারো কোনো সমস্যা নাই। তারপর দেখো গোলাকৃতির ভাইরাস মনে রাখার টেকনিক কি। গোলাকৃতির ভাইরাস, আচ্ছা এখানে কোন কালারটা যাবে, কোন কালারটা যাবে, এই কালারটা যাইতেছে। গোলাকৃতির ভাইরাস মনে রাখার টেকনিক কি। গোলাকৃতির মনে রাখার টেকনিক হচ্ছে গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর, গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার করে। গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার করে, ঠিক আছে। গোল টিভি কি, গোল টিভি থেকে মনে রাখবা গোলাকার ভাইরাস, টিভি থেকে মনে রাখবা টিআইভি, এইচআইভি ও ডেঙ্গুর, এই যে ডেঙ্গুর প্রচার থেকে মনে রাখবা পোলিও, আর করা থেকে রাখবা করোনা ভাইরাস, করা থেকে মনে রাখবা করোনা ভাইরাস। তাহলে গোল টিভিতে, গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার করে। গোল টিভিতে এইচআইভি ও ডেঙ্গুর প্রচার করে, ঠিক আছে গেল। তারপর ঘনাকৃতির ভাইরাস, এইগুলাকে পাউরুটি আকৃতির ভাইরাসও বলে। ঘনাকৃতির ভাইরাসকে পাউরুটি আকৃতির ভাইরাসও বলা হয়ে থাকে। এটা মনে রাখার টেকনিক কি, এটা মনে রাখার টেকনিক হচ্ছে ঘন ঘন ভ্যাকেশনে, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি। ঘন ঘন থেকে মনে রাখবা ঘনাকৃতির, ভ্যাকেশন মনে রাখবা ভ্যাকসিনিয়া, আর হাঁপানি থেকে মনে রাখবা হারপিস। ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি। তারপরে ব্যাঙাসি আকৃতির ভাইরাসগুলো T2 T4 T6 এটা এমনি মনে থাকবে। ব্যাঙাসিকে ইংলিশে বলা হয় টেটপোল, ব্যাঙাসিকে ইংলিশে বলা হয় টেটপোল, এখান থেকে মনে রাখবো T2 T4 T6। তারপর আসো ডিম্বাকৃতির ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এটাকে আমরা মনে রাখবো খুবই সহজ, এটা কিন্তু আসছে কৃষি ভর্তি পরীক্ষা।